প্রিয় পাঠক, গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম দুধের দাম। লিখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক বনফুল। প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা শুনতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শুরু করছি গল্প দুধের দাম। ট্রেন আসিয়াছিল। কয়েকটি সুবেশা সুতন্নী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে জনকয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোলডলের স্ট্রাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন, তাহা কেহ লক্ষ্য করিল না, করিবার কথাও নয়। বিদেশাগত শিবলারি জিনিসটি যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন, তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা, পথ দেখে চলতে পারো না? আর একটু হলেই আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল, তবু তিনি খোরাইয়া প্ল্যাটফর্মময় ছুটাছুটি করিতে লাগিলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে। অসম্ভব, ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়মুড় করিয়া শেষে তিনি একটি সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলেই হাঁ হাঁ করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না। উপদেশ দিলেন, উঠলে তো, এখন বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা, দুটো স্টেশন মাত্র, তারপরেই নেমে যাব, বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতা জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন কিছু হইল না, কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ, গুটিছুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল, সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে। তাহার ভাবনা হইল, নামিবেন কি করিয়া? আর 2 স্টেশন পরেই শুধু নামিতেই হইবে না, আর একটা ট্রেনে উঠিতেও হইবে, অথচ পা নাড়িতে পারিতেছেন না, দাঁড়ানোই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের, কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন, পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে, উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন, সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছুই শুনিতে পান নাই। একজন বলিলেন, ভিখারি মাগির আস্পর্ধা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার উপর আবার। তিনি বৃদ্ধাকে ভিখারিণী মনে করিয়াছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারিণী নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী ছেলে নেই নাকি? আশ্চর্য কাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রহিলেন, তাহাদের মধ্যে জন 2 টিফিন ক্যারিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না। বৃদ্ধা তখন 2 হাতে ভর দিয়া ঘ্যাসটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। বুড়ি, হটো, দরওয়াজা সে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি, তাহার মাথায় সুটকেস হোল্ডল। কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা। সে ভঙ্গি ভরে বলিল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে কেন? পায়ে বড্ড লেগেছে বাবা, নামতে পারছি না। ও, দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল, আর ফিরিল না।
যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। माईजी, कृपा करके थोड़ा हट के बैठिए, आने जाने का रास्ता पर कहाँ बैठ गए। বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। আপ কাহা जाएगा? গয়া। চলিয়ে হাম আপকে লে যাতে হে। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল। সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठिए माई जी, गया पैसेंजर का थोड़ा देरी है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যে দুইটি ইজি চেয়ার ছিল সে দুটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গসন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আর একজন একখানি ইংরেজি বই। বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল। পুনরায় আরম্ভ হইল। শিভালরি আমাদের দেশেরও ছিল। নার্যস্তু যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, একথা আমাদের মনুতেই লেখা আছে মশাই। যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগেও যে আমাদের দেশে শিভালরি ছিল, আমরা যে বর্বর ছিলুম না, এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধা মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা, তোমাদের শিভালরি অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা। বৃদ্ধার বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল। সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। রে, এ আবার কোত্থেকে জুটলো সেখানে? কোনো ভিখিরি টিখিরি বোধ হয়। প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন। সত্যি ভিখিরিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিখিরির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয়। তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষায় পাশ করিয়াছেন। পয়সা উঠালেও তুমকো হি দেয়া। তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বললেন, আমি ভিখিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। তো এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে। পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চালিয়ে মাইজি, গায়া প্যাসেঞ্জার আ গেয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ, শক্তির জয় সর্বত্র। সে ধমক ধামক দিয়া বুড়িকে একটি বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই, আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্যে এত করলে বাবা, তাই বেশি দিলুম। না মাইজি, আমাকে মাফ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছ। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও না বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল, তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল। প্রিয় পাঠক, এতক্ষণ আপনি শুনলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বনফুলের দুধের দাম নামক গল্পটি। ছোট গল্পের সন্ধান মিলতে পারে যেখানে সেখানে। পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে ছোট গল্পের উপাদান। একজন লেখকের কাজ হলো তীক্ষ্ণ দৃষ্টি মেলে সেসব পর্যবেক্ষণ করা,
তারপর নিজের ভাষায় সেটাকে ফুটিয়ে তোলা। ছোট গল্পের এই স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বনফুল একবার এক পদ্য লিখেছিলেন। সেখানে তিনি বলছেন, নদীর বুকে আলোর ঝলক, গালের উপর চূর্ণ অলোক, মুচকি হাসি ত্রস্ত পলক, হলদে পাখির টিউ, বর্ষা ঘন রাত্রি নিবিড়, দেশ রাগিনীর সুমিষ্টমীর, গঙ্গা ফরিং বিহঙ্গনীর, টিকিট কেনার কিউ, জোনাকিদের নেভায় জলায়, রূপসীদের ছলায় কলায়, প্রতিদিনের থামায় চলায় ছোট গল্প আছে, পাহাড় কভু কখনো মেঘ, কখনো ধীর কখনো বেগ, কান্না কভু কভু আবেগ, বিদ্যুতেরই নাচে, এই আছে এই নেই, ধরতে গেলে বদলে যে যায় একটি মুহূর্তেই, ছোট গল্প বহুরূপী শিল্পী স্বয়ম্বরা, তাদের কাছেই মাঝে মাঝে দিয়ে ফেলেন ধরা, গৃহস্থ হন বন্য, আমরা তখন মহানন্দে করি ধন্য ধন্য। মজার ব্যাপার হলো, আমরা যখন বনফুলের ছোট গল্পগুলোর দিকে তাকাই, তখন যেন এই বিশেষ রূপটি আমাদের চোখে ধরা পড়ে। সত্যি, বনফুল যেন এই সব থেকেই সংগ্রহ করেছেন তার ছোট গল্পের উপাদানগুলো। কারো একটু সামান্য হাসি, কারো গালের উপর পড়ে থাকা রেশমি চুল, জোনাকিদের নেবা জলা, রূপসীদের ছলাকলা, কি নেই তার গল্পে। এই দুধের দাম গল্পটির কথাই চিন্তা করি না কেন, খালি চোখে এই গল্পটি একটি স্টেশনের, একটি ট্রেনের কামরায় ঘটে যাওয়া একটা ঘটনার গল্প। অথচ এই সামান্য ঘটনা দিয়েই তিনি যেন সমগ্র ভারতবর্ষের স্বরূপ তুলে ধরলেন। ব্রিটিশদের দাসত্ব থেকে সদ্য মুক্তি পেয়েছে একটি জাতি, অথচ মানসিক নীচতা ত্যাগ করতে পারেনি তখনও। বাঙালির তখন আছে কেবল অতীত গর্ব আর বড় বড় ফাঁকা বুলি। যুবতীদের বেলায় শিভালরি দেখাতে ইচ্ছুক, অথচ একজন বৃদ্ধার বেলায় বিরক্তি। একজন অশিক্ষিত কুলি যেটুকু মহানুভবতা দেখাতে পারে, সাহেবী পোশাক পরা বাঙালির কাছে সেটুকু প্রত্যাশা করাটাও যেন গর্হিত অপরাধ। বনফুলের এই দুধের দাম গল্পটি তাই ভদ্রবেশী বাঙালির মুখে নিদারুণ এক থাপ্পড়। বনফুল, যার পোশাকের নাম ছিল বলাই চাঁদ মুখোপাধ্যায়, পেশায় ছিলেন ডাক্তার। ডাক্তার ছিলেন বলেই হয়তো মানব শরীরকে যেমন খুব কাছ থেকে লক্ষ্য করেছেন, তেমনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন চারপাশের মানব সমাজকে। জীবনের এই সব ছোট ছোট নাটিকাগুলো বনফুল এমন দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন তার গল্পে, যে আমাদের কেবল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। বনফুলের গল্প নিয়ে তাই রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে লিখেছেন, যেন তুমি উদ্ভিদ বিজ্ঞানী, হাটে যাবার মেঠো রাস্তায় যেতে যেতে এদিকে ওদিকে এবং ঘেঁষো গাছ গাছরা যা তোমার চোখে পড়েছে, তোমার নমুনার বইয়ে সেগুলোকে গেঁথে রেখেছ। এগুলো পথিকদের চোখ এড়ায়, কেননা এরা না দেয় পূজার ফুল, না চড়ে চিনে ফুলদানিতে। এরা আদরণীয় নয়, পর্যবেক্ষণীয়। তুলে ধরে দেখিয়ে দিলে মনে হয় কিছু খবর পাওয়া গেল, কিছু কৌতুক লাগে মনে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।